নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনাদের সঙ্গে আমি সুমন। আমার সঙ্গে ঘণ্টাখানেকের সফরে আপনাদের স্বাগত। বিরোধীরা বলছেন একে একে নিভিছে দেউটি। ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রীরা জেলে। প্রতিদিন কারুর না কারুর তলব, কখনো ইডি, কখনো সিবিআই। আজকের দৃশ্যটা কল্পনা করুন। তিলজলা রোডের যে বাঁকটাতে মাত্র ৩-৪ বছর আগেও বিশাল একটা হোর্ডিং এবং কাটআউট ছিল সততার প্রতীকের, সেই বাঁক থেকে বাঁক নিচ্ছে তৃণমূল ভবনের দিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গাড়ি। তাদের কাজ নোটিশ সার্ভ করা। কোথায়? এ রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের সদর দফতরে। এই তার প্রতীকী মূল্য, এই দৃশ্যটার প্রতীকী মূল্য নিঃসন্দেহে বিরোধীরা এনক্যাশ করতে বদ্ধপরিকর। কারণ এই ভবন থেকেই ৪-৫ কিলোমিটার দূরে বিজেপির সভা চলছে ধর্মতলায়, আর সেখান থেকে তৃণমূল মুক্ত বাংলা গঠনের ডাক দিচ্ছেন বিজেপি নেতারা। ভাবুন তো, আজ থেকে ৩ বছর আগে যখন ওই হোর্ডিং এবং কাটআউটগুলো তিলজলা রোডের মোড়ে ছিল, তখনও এই দৃশ্য কি ভাবা যেত? এই নিয়েই আমাদের আজকের বিতর্ক, আমাদের আজকের বিষয়। সারদা কাণ্ডে এবার তৃণমূল ভবনে ইডি, চাপ বাড়ছে শাসক দলের ওপর। আমার একদিকে রয়েছেন অশোক ঘোষ, বামপন্থী নেতা, বামফ্রন্টের নেতা, আছেন বিজেপি নেতা প্রদীপ ঘোষ, আমার অন্যদিকে আছেন অমিতাভ মজুমদার এবং আছেন বিজন সরকার, শিক্ষক। আমি সবার আগে দেখাতে চাইব শঙ্কুদেব পাণ্ডাকে নোটিশ সার্ভ করতে ইডির গাড়ি পৌঁছলো তৃণমূল ভবনে। কোন শঙ্কুদেব পাণ্ডা? অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, একমাত্র শঙ্কুদেব পাণ্ডাই মমতা বন্দ্যোপাধ্যায়কে পিসি সম্বোধন করেন, আর তাই উল্কা সাদৃশ্য উত্থান তার হয়েছিল তৃণমূল কংগ্রেস দলে। আজ তাকে নোটিশ দিতে ইডি পৌঁছে গেল শাসক দলের সদর কার্যালয়ে। দেখুন, এবার সরাসরি তৃণমূল ভবনে পৌঁছল সারদা তদন্ত। তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক শঙ্কুদেব পাণ্ডাকে না পেয়ে সারদা কাণ্ডে তাকে ফ্যাক্স মারফত নোটিশ পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন তাকে জেরা করতে চান তদন্তকারীরা? ইডি সূত্রে দাবি, সারদার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে ও মিডল্যান্ড পার্কের অ্যাকাউন্ট বিভাগের কর্মীদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পেরেছেন সারদার অ্যাকাউন্ট থেকে তৃণমূল নেতা শঙ্কুদেব পাণ্ডার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে পাঠানো হতো ৬০,০০০ টাকা। কেন ওই টাকা নিতেন শঙ্কুদেব? তার বিনিময়ে কি পরিষেবা দিতেন তিনি? শুধু ওই টাকাই নয়, তদন্তকারীদের দাবি এর বাইরেও সারদা থেকে বিভিন্ন সময় টাকা নিয়েছেন শঙ্কুদেব পাণ্ডা। কেন নিতেন তা জানতেই তাকে এবার জেরা করতে চান ইডি আধিকারিকরা। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন তৃণমূল ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভা প্রসন্ন যে চ্যানেল সুদীপ্ত সেনকে বিক্রি করেছিলেন, তার সঙ্গে জড়িত ছিলেন তৃণমূল নেতা শঙ্কুদেব। এর জন্য তার সঙ্গে কোনো চুক্তি হয়েছিল কিনা তাও জানতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মর্মেই শঙ্কুদেবকে নোটিশ ধরাতে মঙ্গলবার তৃণমূল ভবনে পৌঁছয় ইডি। যদিও শঙ্কু অনুপস্থিত, এই সাফাই দিয়ে নোটিশ নিতে চাননি তৃণমূল কর্মীরা। এরপরই পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন ইডির ৩ আধিকারিক। পরে সরাসরি শঙ্কুদেব পাণ্ডাকে ফোন করে তাঁর দেওয়া ফ্যাক্স নম্বরে নোটিশ পাঠিয়ে দেন তারা। তৃণমূল শীর্ষ নেতৃত্বের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতাকে ইডির নোটিশ সারদা কাণ্ডে তৃণমূলের অস্বস্তি আরও বাড়ালো বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। কারণ তৃণমূলের রাজনীতিতে হঠাৎ উত্থানের মধ্যে দিয়ে দ্রুত উপরে উঠে যান শঙ্কুদেব পাণ্ডা। ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বক্ষণের ছায়া সঙ্গী হয়ে ওঠেন তিনি। তৃণমূল নেত্রীর সভামঞ্চ থেকে দলের মিছিল, সব জায়গাতেই সামনের সারিতে তিনি, তার সক্রিয় উপস্থিতি। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতির দায়িত্ব থেকে দলের সাধারণ সম্পাদক, একাধিকবার জড়িয়েছেন বিতর্কেও। এবার সারদা কেলেঙ্কারির তদন্তে ইডির নজরে তৃণমূলের এই নেতা। ৩০ তারিখ তাকে তলব করল কেন্দ্রীয় সংস্থা। আর শঙ্কুদেব পাণ্ডার সৌজন্যে তৃণমূলের সদর দপ্তরে ইডি। প্রকাশ সিনহা ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ, কলকাতা। অশোকবাবু, এই আলোচনা যখন আমরা শুরু করছি তখন মুম্বাইয়ের ফ্ল্যাটে ইডি সূত্রের খবর, শুভা প্রসন্ন যে ফ্ল্যাট আছে এবং ডায়মন্ড হারবারের রায়চকে যে জমি আছে, দুটোই ইডি ফ্রিজ করে দিল। আর এক সাংসদ সৃঞ্জয় বসু সরকারি সংস্থা 10,35,25,000 বন্ড ফ্রিজ করা হয়েছে। তার রাজারহাটের আরেকটি ফ্ল্যাটও ফ্রিজ করা হয়েছে। কি বলবেন, কত বড় রাজনৈতিক ধাক্কা? নাকি তৃণমূল কংগ্রেস মানুষকে এটা বোঝাতে সক্ষম হবে যে এটা কারুর বিচ্ছিন্ন কোনো ঘটনা হতে পারে, এর সঙ্গে সরাসরি দল যুক্ত নয়? এটা বোধহয় মানে আজকে আর এ ঘটনা বলাও সহজ না, প্রমাণ করা তো অনেক কঠিন ব্যাপার, বলাও সহজ না। কারণ ঘটনার গভীরতা যেদিকে আস্তে আস্তে যাচ্ছে, তাতে শুধু সারদা কেন, আস্তে আস্তে রোজ ভ্যালি সহ অন্যান্য প্রতিষ্ঠানও জড়াচ্ছে এর মধ্যে। এবং দেখা যাচ্ছে প্রত্যেকটি চিট ফান্ডের সঙ্গে শাসক দলের নেতারা, বর্তমান শাসক দলের নেতারা আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়েছেন
অদৃশ্য মধুর লোভে। একটা সময় মনে হতো অদৃশ্য মধু, না এখন ওনারা তো বলছেন পুরোটাই কেন্দ্রের চক্রান্ত, মোদির চক্রান্ত, তার সঙ্গে আপনাদেরও জুড়ে দিচ্ছেন। নয়, এই কারণে যে আমি দুটো জিনিস কিছুতেই বুঝতে পারি না। একটা হচ্ছে যে তথ্য, সিবিআই তো এগোচ্ছে তথ্য প্রমাণের ভিত্তিতে। যদি কোথাও মনে হয় শাসক দলের তৃণমূল কংগ্রেসের মনে হয় যে তথ্য প্রমাণগুলো সঠিক নয়, তার জন্য এই দেশে বহু আইনি রাস্তা আছে, সে রাস্তায় যেতে পারেন, সেভাবে চলতে পারেন তারা। না বহু আইনি রাস্তা তো দরকার নেই, সুপ্রিম কোর্টের আদেশে হয়েছে, সুপ্রিম কোর্টে যাবেন। আমি সেইটা মানে বহু আইনি রাস্তা মানে সুপ্রিম কোর্ট তো অবশ্যই তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আইনি রাস্তা। আর এই সুপ্রিম কোর্টেই তো তারা গেছিলেন যে যাতে সিবিআই না হয়, সুতরাং অসুবিধা কি আছে? শুধু আমি বলতে চাইছি যে কথাটা, সেটা হচ্ছে যে মানে এটার বলার কোনো জায়গা নেই, যুক্তি দিয়ে প্রমাণের কোনো অপেক্ষা রাখে না, যে সবটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলার অপেক্ষা রাখে না। কারণ সারদার সম্পর্কে, সারদা ক্ষতিগ্রস্ত যারা, তাদের স্বার্থের ব্যাপারটা দেখা, সারদার বেআইনি কাজকর্ম প্রতিরোধ করা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই তৃণমূল নেতৃত্ব সারদার সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ে মানে পাপের পাপ করেছেন, লোভের লোভ করেছেন, সেইটা করতে রাজ্যের কি ভয়াবহ ক্ষতি করেছেন। মানুষ আত্মহত্যা করেছে, মারা গেছে, দরিদ্র হয়েছে, তার চেয়ে বড় কথা স্বল্প সঞ্চয় শেষ হয়ে গেছে। আমি একদম অমিতাভ কাছে আসবো। অমিতাভ বাবু, আপনি ইডির সঙ্গে বারবার, এখন নয় অনেক ঘনিষ্ঠতার সঙ্গে কাজ করেন, নানা ক্ষেত্রে ইডি আপনার সাহায্য নেয়। শঙ্কুদেব পান্ডার বিরুদ্ধে মূল অভিযোগ কি? না, মূল অভিযোগ, কারণ শঙ্কুবাবু তো ওখানে চাকরি করতেন, এটাই জানা যায়। সুভাপ্রসন্ন চ্যানেলে, সূর্যের আলো দেখেনি। এবং এইখানে আমি একটা উল্লেখ করতে চাই যে গত বছরে সুভাবাবুর সঙ্গে আমার কিছু কথাবার্তা হয়, যখন হচ্ছে এইটা আত্মপ্রকাশ করে যে তার যোগাযোগ, তিনি তখন দুঃখ করে বলেছিলেন যে কোনো অর্গানাইজেশনে সম্পদ থাকে, আপদ থাকে, বিপদ থাকে। তা আমার ঘাড়ে অনেক আপদ আর বিপদ চেপেছিল, এবং যার জন্য হচ্ছে কি আমার চ্যানেলের এই সর্বনাশ। এবং এই শঙ্কুবাবু, এই ভদ্রলোক এবং আরো কয়েকজন এইরকম, আমি তো মনে করবো যে এরা ওই চ্যানেলের হচ্ছে কি আপদ এবং বিপদ। এবং এই জনসাধারণের টাকা, সেটা সম্পদ না, সেটা হতে পারে, সেটা আমি কারণ সেখানে চাকরির সূত্র। এবার একটা আমাদের প্রসঙ্গে থাকাই প্রয়োজন। আমি এখানে অমিতাভ বাবু আরেকটু যোগ করে দিতে চাইবো, এই যে 10,000 কোটি টাকারও বেশি সিবিআই রাখা আছে এখন অঙ্কটা, তো এই সারদার টাকা গেল কোথায়? এই দু একজন রাজনীতিবিদদের মধ্যে নিশ্চয়ই নয়, আরো বহু জায়গায়, আরো বহু জায়গায় যেরকম শুনলাম, আমি শুনলাম মানে হচ্ছে কি আমার সঙ্গে গতকালই এক তৃণমূলের এক, যিনি আগে ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং বিধায়কও ছিলেন, প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন আইএস, শ্রী দীপক কুমার ঘোষ, তার সঙ্গে কথা হচ্ছিল। তিনি আমাকে জানালেন, অন্য কথা প্রসঙ্গের থেকে তিনি চলে এলেন যে একটি ট্রাস্ট আছে, গ্রাসরুট ওয়েলফেয়ার ট্রাস্ট, সেই ট্রাস্টটা সঙ্গে তৃণমূলের বোধহয় একটা কিছু সম্পর্ক আছে, উনিও নাকি ওইটাই ছিলেন। এবং সেই ট্রাস্টের ব্যাপারে উনি দিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তরে, প্রধানমন্ত্রীর যিনি প্রিন্সিপাল সেক্রেটারি মিশ্র আছেন, নৃপেন্দ্র মিশ্র, তাকে চিঠি দিয়েছেন, দুবার চিঠি দিয়েছেন আমাদের ফাইন্যান্স মিনিস্টারকে, অরুণ জেটলিকে, এবং বলেছেন যে সেই ট্রাস্টের অনেক কিছু গন্ডগোল আছে, এবং তিনি এও আশঙ্কা করেছেন যে সেখানে বোধহয় হচ্ছে কি সারদার টাকা, অনেক টাকা গিয়েছে 2008-9 থেকে, এবং নির্দিষ্ট অভিযোগ তিনি করেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি অভিযোগ করেছেন? বলে হ্যাঁ, আমি দিন কয়েক আগে আমি ইডির দপ্তরেও ওটা পাঠিয়েছি, এবং সিবিআই এর দপ্তরে, এবং সিবিআই উনি অভিযোগ করেন, এটা আমার ব্যাপার না। দীপক ঘোষ বলেছেন। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। আমি প্রদীপ ঘোষের কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাতে চাইবো সিদ্ধার্থনাথ সিংহ কালকে এবিপি আনন্দ স্টুডিওতে এসে বলেন যে তৃণমূল কংগ্রেস থেকে এই সারদা এবং নানা কেলেঙ্কারিতে দলের জড়িয়ে পড়া থেকে হতাশ বহু নেতা, তার ভেতরে সাংসদরা আছেন, তার ভেতরে বিধায়করা আছেন, তারা নাকি বিজেপিতে যোগ দিতে চাইছেন। সত্যি কি তাই? কি বলেছিলেন তিনি, দেখাবো।
পথসভা থেকে জনসভা, কলকাতা থেকে দিল্লি, নানা স্তরে নানা ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করে চলেছে বিজেপি। এবার সেই চাপ আরও বাড়ালেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংহ। এবিপি আনন্দে এসে তিনি দাবি করলেন, দলের কাজকর্মে অখুশি হয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন তৃণমূলের বহু সাংসদ এবং বিধায়ক। ऐसा एक चीज़ भी सुनाया जाता है, अटकलें हैं, पॉलिटिकल अटकलें हैं बस, टीएमसी के काफ़ी सारे एमपीज़ और एमएलएज़ बीजेपी के साथ संपर्क रखना चाहते हैं और ज्वाइन भी करना चाहते हैं। क्या इसमें कुछ सच्चाई है? नहीं, मैं इसको जुटवाऊंगा नहीं। अच्छा। काफ़ी ऐसे हैं जो लीडर्स हैं टीएमसी के और वो अंदर से परेशान हैं। उन लोगों ने टीएमसी ज्वाइन करी थी लेफ्ट से लड़ने के लिए, मगर उनका जो सपना था वो सही नहीं दिख रहा है उनको कहीं ना कहीं बेचैनी है और उनको लगता है कि कहीं बंगाल को सही रास्ते पे लेके जाना है, वो बीजेपी है। अच्छे नंबर में हम लोगों से संपर्क किया जा रहा है। किसके नंबर ज़्यादा अच्छे हैं, एमपीज़ का या एमएलएज़ का? दोनों हैं। যদিও এরই সঙ্গে বিজেপি নেতার সতর্কবার্তা, দুর্নীতির দাগ গায়ে লাগা কারো জায়গা হবে না তাদের দলে। अगर कोई नामी एमपी बीजेपी में ज्वाइन करना चाहते हैं अपना जान और मान बचाने के लिए, जिसके नाम पे सीबीआई या फिर सारदा में जिसका नाम उछला है, तो आप लेंगे उन्हें? नहीं, हम उस तरह से किसी को नहीं लेंगे। हम वो जो कहते हैं ना, एक तो बैड बैगेज लेके नहीं आएंगे, ना ही हम एक्सपायर्ड मेडिसिन्स को लेंगे। তাহলে তৃণমূলের কোন ধরনের নেতা দলে যোগ দিতে চাইলে বিজেপি তাদের নেবে তা স্পষ্ট করে দিয়েছেন সিদ্ধার্থনাথ সিংহ। हम लोग जो लेंगे जिसके अंदर ऊर्जा हो, जो अच्छा काम करना चाहता है बंगाल के अंदर और उसको आगे ले जाना चाहे, तो उस वैसे व्यक्तियों को हम लोग सम्मान कर देंगे और सम्मानित करते हुए अपनी पार्टी में लाएंगे। যদিও বিজেপি নেতার এই দাবিকে আমল দিতে নারাজ তৃণমূল। আশারই গল্প, উনি মনে মনে এরকম ভাবছেন, তৃণমূল ছেড়ে মানুষ কোন দুঃখে পশ্চিমবাংলায় বিজেপিতে যাবে। রাজনৈতিক মহলের একাংশের মতে বর্ধমানে বিস্ফোরণ থেকে সারদা কেলেঙ্কারি, একাধিক ইস্যুতে বর্তমানে চাপে রয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে পুরো ভোটের ঠিক আগে সিদ্ধার্থনাথ সিংহের এহেন দাবি সেই চাপ কয়েক গুণ বাড়িয়ে দিল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে। এরই সঙ্গে তাঁদের প্রশ্ন, বিজেপির এই দাবি সত্যি নাকি নিছকই রাজনৈতিক কৌশল? এবিপি আনন্দ। প্রদীপবাবু, আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে তৃণমূলের মনোবল ভাঙতে নয়, সত্যি সত্যি তাদের নেতারা আপনাদের সঙ্গে যোগাযোগ করছে, আসতে চাইছেন, সারদায় অভিযুক্ত নেতাদের যদি নেন, তাহলে এই যে আজকে ইডির গাড়িটা তিলজলা রোডের দিকে চলে গেল, এটা তো মুরলীধর স্ট্রিটের দিকে চলে যাবে। মানে আমি বলছি যে অভিযোগগুলো তৃণমূলের কিছু নেতার বিরুদ্ধে উঠছে, তখন আপনাদের নেতাদের বিরুদ্ধে উঠবে। এটা তো ঠিকই, স্বাভাবিক কথা। তো সেই জন্য সিদ্ধার্থনাথ সিং তিনি তো পরিষ্কারভাবে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিলেন, এবং এটা আমাদের ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার সিদ্ধান্ত যে গায়ে দাগ লাগা অভিযোগ থাকা, অর্থনৈতিক অভিযোগ থেকে আরম্ভ করে সামাজিক অভিযোগ যাদের বিরুদ্ধে আছে, এরকম কাউকেই, শুধু তৃণমূল বলে নয়, কাউকেই নেওয়া হবে না। কিন্তু আগে থেকে আপনি জানবেন কি করে? এখন তো ইডি বা সিবিআই তাদের তদন্ত শেষ করে। সেটা ঠিক, তদন্ত শেষ যেমন করেনি, তেমন মানুষের পশ্চিমবাংলা হেন কোনো মানুষ নেই, সমাজের সর্বস্তরের মানুষ এখন তৃণমূল দলটা সতের দল কিন্তু কেউ আর বলে না। সততার মূর্ত প্রতীক সেই কাটআউটগুলো কিন্তু নামিয়ে ফেলা হয়েছে, যারাই লাগিয়েছিল তারাই নামিয়ে দিয়েছে। তারা নিজেরাও বিশ্বাস করে না যে তৃণমূল দল এবং সুপ্রিমো তার সততার মূর্ত প্রতীক। শঙ্কুদেব পান্ডা, যেটা দিয়ে শুরু হলো আজকের অনুষ্ঠানটা, শঙ্কুদেব আগে সাংবাদিক ছিলেন, তারপরে তিনি পান্ডা হলেন, তারপরে স্যার শঙ্কু হলেন, শঙ্কু স্যার, তারপরে যেটা হলো দেখা যাচ্ছে ইডির সঙ্গে জড়িত, মানে ইডি নয় সারদার সঙ্গে জড়িত, তাকেও নোটিশ জারি করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করবার জন্য। এই প্রসঙ্গে বাংলার একটা প্রবাদ বাক্য বলতে হয়, অ্যাজ এ হোল শঙ্কুদেবের জন্যে এবং তৃণমূল দলের জন্য, অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে। এই শঙ্কু স্যারকে দেখলাম শিক্ষা জগৎটাকে চুরমার করে দিল, শিক্ষাক্ষেত্রে একদম নৈরাজ্য সৃষ্টি করে সমস্ত সমাজ বিরোধীদের এনে প্রথম সারিতে নেতা। হ্যাঁ, কিন্তু এটা ব্যক্তিগতভাবে কোনো এক শঙ্কুদেবের কারণ, এর পেছনে যদি পার্টির সমর্থন না থাকে, তৃণমূল অভয় না থাকে, হতে পারে না। কিন্তু কোনো ব্যক্তি দলটাকে তার সততা হতে পারে না, তার সুপ্রিমো থেকে আরম্ভ করে দিনের পর দিন ঘটেছে এক ঘটনা, শঙ্কুকে ওরা সহ্য করেছে, সুপ্রিমো থেকে আরম্ভ করে একদম নিচের তলা অবধি কেউ আর তৃণমূল দলটাকে, এমন যেটা বলছিলেন যে তৃণমূল দলে আসতে চায় কিনা, হ্যাঁ নিশ্চয়ই আসতে চায়। একটা চায় ভয়ে হতাশায় আসতে চাইছে একদল মানুষ যে কিছু করা যাচ্ছে না, আর একটা আশঙ্কায় হয়তো তদন্ত হবে আরো কিছু, সারদা কেন, রোজভ্যালি, এরকম আরো চিটফান্ড, আরো বহু কিছু আছে, সেসব বেরিয়ে পড়বে, তারা তাদের জায়গাটা কারাগারে হয়ে যাবে। Kalyani's Nature Pure presents ঘণ্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে।
Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। আপনি কারণগুলো বোঝার চেষ্টা করছেন, রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন, কি কারণে যদি এরকম ঘটনা সত্যি ঘটে, কারণগুলো কি এই মুহূর্তে তৃণমূল নেতাদের অসন্তোষের? সারদাকাণ্ডে একের পর এক সাংসদ মন্ত্রীর গ্রেফতারি, একাধিক নেতা নেত্রীকে জেরা, অস্বস্তিতে তৃণমূল, আর এই সুযোগেই তাদের ওপর চাপ ক্রমেই বাড়াচ্ছে বিজেপি। দলের তরফে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সচিব সিদ্ধার্থনাথ সিংহের দাবি, তৃণমূলের একাধিক বিধায়ক সাংসদ তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, তৃণমূলের কোনো সাংসদ বিধায়ক বিজেপিতে যোগ দেবেন কিনা তার উত্তর ভবিষ্যতের গর্ভে থাকলেও তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি যে দলের শীর্ষ নেতৃত্বের কাজকর্মে বেশ অসন্তুষ্ট তা পরিষ্কার। অভিষেকের উত্থান, কোনোদিনই আন্দোলনের সঙ্গে যুক্ত নন, কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হওয়ার সুবাদেই দলের যুবরাজ হয়ে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবারতন্ত্রের এই আধিপত্যে তৃণমূলের একাধিক প্রবীণ নেতা অসন্তুষ্ট বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। মদন ইস্যুতে ঝাঁপানো, সারদা কেলেঙ্কারিতে ধৃত মদন মিত্রর পাশে দাঁড়াতে ঝাঁপিয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সঙ্গে দলের সবাইকে রাস্তায় নামার নির্দেশও দিয়েছেন। দলীয় সূত্রে খবর, কেলেঙ্কারির ঘটনায় ধৃতের পাশে এভাবে দাঁড়ানোর মমতার অবস্থানের সঙ্গে সহমত নন তৃণমূলের একাধিক সাংসদ বিধায়ক, কারণ তারা কেউই সারদার কালি নিজেদের গায়ে লাগতে দিতে রাজি নন। এজন্য বেশ কয়েকজনকে দলের ধর্ণা বিক্ষোভে দেখাও যাচ্ছে না। নব্বরা পাশে, আদিরা দূরে, আদি নব্বল লড়াইও তৃণমূল নেতৃত্বের ওপর দলের জনপ্রতিনিধিদের একাংশের ক্ষোভের কারণ বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। কারণ দলের অনেকেই আড়ালে আবডালে বলেন, এখন যারা সবসময় তৃণমূল নেত্রীর পাশে, তাদের একটা বড় অংশ সিপিএম এর বিরুদ্ধে আন্দোলনের সময় ছিলেন না, সুদিনে উড়ে এসে জুড়ে বসেছেন। আর যারা প্রাণপাত করে নেত্রীর সঙ্গে লড়াই করে দলকে ক্ষমতায় এনেছেন, তাদের অনেকেই এখন পেছনের সারিতে। বিদ্যুৎজনেরা দূরে, তারকারা কাছে। বাম আমলের শেষের দিকে বিদ্যুৎজনেদের একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনের স্লোগানের পাশে দাঁড়ানোয় বিষয়টি আরও জোরালো হয়েছিল বলে মনে করে তৃণমূলের একাংশ। কিন্তু সরকারের 3.5 বছরে সেই বিদ্যুৎজনেদের অনেকেই এখন দূরে সরে গিয়েছেন। পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসেছেন সুবোধ সরকার, অরিন্দম শীলের মতো ব্যক্তি, যারা বরাবর সিপিএম এর হয়েই সওয়াল করে এসেছেন। বর্তমানে বিদ্যুৎজনেরা যত দূরে সরছেন, ততই টালিগঞ্জের তারকারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিবৃত করে রাখছেন। এতেও ওজন কমছে বলেই মনে করে দলের একাংশ। কেন্দ্রের সঙ্গে তিক্ত সম্পর্ক, বিজেপির সঙ্গে রাজনৈতিক লড়াই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে লড়াইটা কেন্দ্র বনাম রাজ্যে পরিণত করেছেন, তাকেও তৃণমূলের একাধিক সাংসদ বিধায়ক ভালো চোখে দেখছেন না বলে দলীয় সূত্রে খবর। ভোট ব্যাংকের রাজনীতি, ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মনিরপেক্ষতাকে পেছনে ফেলে দিচ্ছেন বলেও আক্ষেপ তৃণমূলের একাংশের। এখন এইসব কারণে দলের শীর্ষ নেতৃত্বের ওপর ক্ষোভ বা অসন্তোষ থাকলেও শেষ পর্যন্ত তৃণমূলের কোনো সাংসদ বা বিধায়ক দল ছাড়েন কিনা তার উত্তর অবশ্য সময়ই দেবে। এবিপি আনন্দ। বিজনবাবু, শুধু আপনি নন, তৃণমূলের যে একেবারে সাংসদ বিধায়করা ডিফেন্ড করতে চাইছেন, তাদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তার কারণ ব্র্যান্ড ভ্যালুটা, পার্টি উইথ দ্য ডিফারেন্স, সেই বক্তব্যে আর থাকা যাচ্ছে না। মানে আমি উত্তম বলার থেকে তৃণমূল কংগ্রেস জোর দিচ্ছে, কিন্তু অন্যরা অধম বলায়। কি আপনি নিজেই লক্ষ্য করুন, সিপিএম এর আমলে চিটফান্ড হয়েছিল, আমি ধরে নিচ্ছি সিপিএম খুব খারাপ, যাদের ঘাট ধাক্কা দেওয়া হয়েছিল রাজ্যের মানুষ দিয়েছিল 2011-তে। কি বলা হচ্ছে, মোদি খারাপ, কেন আম্বানিরা আদানিরা সঙ্গে আছে। কিন্তু একবারও তৃণমূল ভালো এটা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে তুমিও খারাপ, তাহলে কেন আঙুল তুলছো। অর্থাৎ সেই যে সততার প্রতীকের ব্র্যান্ড ভ্যালু, সেটা ইন্ট্যাক্ট আছে। আপনি বলতে পারবেন? সিদ্ধার্থনাথ সিং যে কথাটা বললেন, আমি এটা দিয়ে একটু শুরু করি। হ্যাঁ, কোনো রাজনৈতিক দল দলের লোক টানার এবং সংগঠন বাড়ানোর একটা কৌশল নিয়েছে, নিতেই পারে। সেক্ষেত্রে ভেবেছিল যে সারদা কাণ্ডটাকে ব্যবহার করে আমরা বাংলায় ক্ষমতা আসবো, কিন্তু যখন দেখতে পাচ্ছে যে গ্রামে বা বুথ স্তরের সংগঠন সেভাবে বাড়ানো যাচ্ছে না, তখন এমপি এমএলএদের নামে একটা হাওয়ায় গল্প ভাসিয়ে দেওয়া যাতে করা যায়। বলতে পারেন আপনি, কোনো প্রমাণ নেই। 2, বাম প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কাছে গেলেন। কি কারণে গেলেন? বাংলা এবং ত্রিপুরাতে সিপিএম এর বিরুদ্ধে যাতে সিবিআই জোরালো ভাবে না এগোতে পারে, সেই প্রতিনিধি দলে কে গেলেন? বিমান বসু, যিনি এমপিএস এর মালিকের মেয়ের বিয়েতে গিয়ে হাত ডুবিয়ে মুরগির মাংস খেয়ে এলেন না কি খেলেন আমি জানি না। 3, বেসিল আইকোরের মতো কোম্পানির সঙ্গে বাম নেতাদের, বহু ক্ষেত্রে মন্ত্রীদের ছবি নিয়ে ব্রোশিওর সহ তাদেরকে দেখা গেছে বিভিন্ন জায়গায় টাকা তুলতে, তাদেরকে ডাকা হচ্ছে না, নোটিশ দেওয়া হচ্ছে না। কিন্তু শঙ্কু উপানটাকে যখন নোটিশ দেওয়া হয় চাকরি সূত্রে, তখন এটা নিয়ে হইচই করা হয়। আসলে কখনো কখনো সিপিএম এর, আপনি ভুল করছেন, চাকরি সূত্রে নয়,
একেবারে তার অর্থ উপার্জন নিয়ে ইডির নোটিশটা, এখানে এই সংগঠনে চাকরি করেছেন অন্তত 100 জন বা তার বেশি মানুষ, তাদের সবার কাছে নোটিশ যায়নি, চাকরি সূত্রে কি করে বলছেন? এক নম্বর। দু নম্বর না বাকি যা কথা বলেছেন ওনারা জবাব দেবেন, আপনি আপনার যুক্তি ওনারা আছে কিনা তারা বিচার করে দেখবেন। আমার শুধু একটা প্রশ্ন, আপনি ঠিকই বলেছেন যে যদি বাম এবং মোদিকে কাছাকাছি দেখা যায় আপনি বলতেই পারেন যে ম্যানেজ করতে গেছিল যাতে বামেদের না ডাকে, তাই বললেন তো? মমতা বন্দ্যোপাধ্যায় কি একই উদ্দেশ্যে সেদিন রাষ্ট্রপতির ডিনারে গেছিলেন, কিংবা অরুণ জেটলির বাড়ি গেছিলেন, কিংবা রাজনাথ সিং এর বাড়ি গেছিলেন? ছবি কিন্তু একই কথা বলছে। মানে আমি বলছি আমি ডিফারেন্সিয়েট করব কি করে? আমি ধরে নিচ্ছি যে ওনারা কালকে মোদিকে ম্যানেজ করতে গেছিলেন যে আমাদের নেতাদের ডাকবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় তা করতে যাননি তো, ছবি কিন্তু একই রকম। ত্রিপুরাতে সারদা উদ্বোধন হয়েছে, ত্রিপুরাতে চলেছে, এখনো পর্যন্ত সিবিআই আরেকটা প্রশ্ন বলি, মমতা বন্দ্যোপাধ্যায় অরুণ জেটলিকে কি ম্যানেজ করতে গেছিলেন? রাজনাথ সিং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমার থেকে অনেক ভালো বলতে পারে। আমি যেটা বলছেন আমি বলি, আমি একটু বলি, এক মিনিট আরেকটা প্রশ্ন এখানে কংগ্রেস সম্পর্কে। মালদার এক কংগ্রেস এমপি চিঠি দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী তাকেও ডাকা হলো। আমি খুব পরিষ্কার বলছি, এই সব অর্থহীন কথার কোনো মানে হয় না, তথ্য প্রমাণ বলবে। আমি মনে করি যদি বামেদের কোনো ইনভলভমেন্ট থাকে, অন্যায় ইনভলভমেন্ট থাকে, দুর্নীতি থাকে, সিবিআই তদন্ত হোক। আমি দাবি করছি বামেদের বিরুদ্ধে সিবিআই তদন্ত হোক। কিন্তু সেই সঙ্গে একটা কথা বলি, বাম আমলে যা যা হয়েছে তার দায় যদি বামফ্রন্টকে নিতে হয়, সব দায়, তাহলে বাম আমলে তৃণমূলের জন্য ওই তৃণমূলটার দায় কি বামফ্রন্ট দেবে নাকি? বিমান বোসদের ওই নবান্নতে ডেকে ফিশ ফ্রাই খাইয়ে উনি কি বলেছিলেন মমতা দেবী? এক। দুই হচ্ছে 125তম জন্মদিবস পালন করবার জন্য জওহরলাল নেহরুর দিল্লিতে গিয়ে সোনিয়া গান্ধীর ডাকে সীতারাম ইয়েচুরি প্রকাশ কারাতদের সঙ্গে উনি কানে কানে কি কথা বলতে গেছিলেন, যাকে দেখলে বলেছেন যে আমার কোনো ছুতমার্গ নেই, বামপন্থীরা ছুতমার্গ নেই। আবার তো বলেছে সাপ, বিষধর সাপ, ওদের দেখলে জল খাবে না, বাড়িতে বিয়ে দেবে না, ওদের বাড়িতে কোনো কিছু খাবে না, জল খাবে না। এটা কি? ফাইন ফাইন ফাইন, এই বিতর্ক চলতে থাকবে, কিন্তু আমার সময় একেবারে শেষ। দেখবো এই পর্বের বক্তারা কে কি বললেন এক ঝলকে। বাড়ির ছেলে যেন ভূস্বর্গে ভ্রমণে গেছে, বারবার উদ্বিগ্ন পরিজনরা ফোন করছেন। আরে ঠান্ডা কিরাম, হোটেলের রুম হিটারটা ঠিকঠাক চলছে তো, মিনারেল ওয়াটার পাচ্ছিস তো? একমাত্র এরাম হলে, বা এরাম হলেও হয় কিনা আমাদের জানা নেই, কিন্তু বোধহয় প্রতিদিন গড়ে 6টারও বেশি ফোন হতে পারে এবং 14 দিনে 86টা ফোন হতে পারে। দুর্ভাগ্যের বিষয়, আজই আনন্দবাজার পত্রিকা বলছে যে এই ফোন তৃণমূলের এক সর্বভারতীয় নেতার কাছ থেকে গেছে, এবং যার কাছে গেছে তার জন্য 17 লক্ষ মানুষ প্রতারিত হয়েছে, 100রও বেশি মানুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছে। সুদীপ্ত সেন তার নাম। সেই নিয়েই আমাদের আজকের এই পর্বের বিতর্ক, আমাদের আজকের বিষয়। 14 দিনে 86 বার সারদা কাণ্ডে ফোনের ফাঁসে সর্বভারতীয় নেতা। আলোচনার জন্য আমার একদিকে আছেন অসীম সরকার, বিজেপি নেতা, আছেন অধ্যাপক সমীর চট্টোপাধ্যায়, আমার অন্যদিকে আছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য এবং কংগ্রেস নেতা রিজু ঘোষাল। আমি প্রথমে আপনাদের দেখাবো যে খবর আজ আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হওয়ার পর রীতিমতো সাড়া পড়ে গেছে। এই সেই গাড়ি যাতে করে রাজ্য ছেড়ে ফেরার হয়েছিলেন সুদীপ্ত সেন। এই সেই গাড়ি যাতে করে 6টি রাজ্য পাড়ি দিয়ে কাশ্মীরে পৌঁছেছিলেন তিনি, এমনকি গিয়েছিলেন দেশের বাইরেও। যদিও শেষ রক্ষা হয়নি তাতেও। প্রায় এক পক্ষকালের এই ফেরার পর্বের পর কাশ্মীরের সোনমার্গের একটি হোটেল থেকে সারদা কর্ণধার এবং তার সাঙ্গপাঙ্গদের গ্রেফতার করে পুলিশ। কিন্তু আজও রহস্যে মোড়া সুদীপ্ত সেনের এই পলায়ন পর্ব, যার প্রতিটি অধ্যায় এখনও রহস্যে ঘেরা, চমকে মোড়া। মঙ্গলবার আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে প্রকাশিত এমনই এক চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদন অনুযায়ী সিবিআই এর দাবি, সুদীপ্ত সেনের কল রেকর্ড ঘেঁটে জানা গিয়েছে ফেরার পর্বের 14 দিনে তৃণমূলের এক সর্বভারতীয় শীর্ষ নেতার সঙ্গে তাঁর মোট 86 বার কথা হয়। এমনকি পুলিশের নাগাল থেকে দূরে থাকতে বেশিরভাগ সময় ফোন বন্ধ রাখলেও মাঝে মধ্যেই ফোন খুলে তৃণমূলের ওই শীর্ষ নেতার সঙ্গে কথা বলেছিলেন সারদা কর্ণধার। শুধু তাই নয়, সিবিআই সূত্রটির আরও দাবি, সারদার ভরাডুবির ঠিক আগে
2013-র 5ই এপ্রিল ওই শীর্ষ নেতার সঙ্গে নিজাম প্যালেসে বৈঠক করেন সুদীপ্ত সেন। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী ওই দিন সকালে গাড়ি চালক অরবিন্দ সিংহ চৌহানকে নিয়ে মিডল্যান্ড পার্কের অফিস থেকে নিজাম প্যালেসে যান সুদীপ্ত সেন। সেখানে ওই শীর্ষ নেতা ছাড়াও তার সঙ্গে বৈঠকে ছিলেন তৃণমূলের প্রাক্তন নেতা আসিফ খান এবং এক মহিলা বিধায়ক। প্রসঙ্গত, সম্প্রতি এই আসিফ খানই দাবি করেন ফেরার হওয়ার আগে নিজাম প্যালেসে সুদীপ্ত সেনের সঙ্গে বৈঠক করেছিলেন মুকুল রায়। সেদিন মিটিং একটা হয়েছিল ওখানে, অবশ্যই হয়েছিল। সেই মিটিংয়ে সোমনাথ দত্ত ছিলেন, রজত মজুমদার ছিলেন, মুকুল রায় ছিলেন, কুণাল ঘোষ ছিলেন, সুদীপ্ত সেন ছিলেন। প্রতিবেদন অনুযায়ী সিবিআই সূত্রটির আরও দাবি, আসিফ খান গোয়েন্দাদের বলেছেন ওই বৈঠকের দিন বাড়ি থেকে নিজাম প্যালেস যাওয়ার পথে তিনি বাজার করে নিয়ে গিয়েছিলেন। রান্না করেছিলেন বৈঠকে থাকা ওই মহিলা বিধায়ক। কি নিয়ে কথা হয়েছিল ওই বৈঠকে? প্রতিবেদন অনুযায়ী সিবিআই এর দাবি, প্রাথমিকভাবে সারদার 500 কোটি টাকা কোথায় রাখা হবে তা নিয়ে আলোচনা হয়। সারদার মিডিয়াগুলি কিভাবে চালানো হবে তা নিয়েও কথা হয়। এই বৈঠকেই ঠিক হয় আপাতত দেশের বাইরে গা ঢাকা দেবেন সুদীপ্ত। পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে দেশে ফিরিয়ে আনা হবে। সুদীপ্ত যতদিন বাইরে থাকবেন তার পরিবারকে পুলিশ কোনোভাবেই বিরক্ত করবে না বলেও ওই বৈঠকে স্থির হয়। তদন্তকারীদের দাবি, সুদীপ্ত সেন বৈঠকে বলেন দেবযানী কলকাতায় থাকলে তাঁদের বিপদ হতে পারে, তাই দেবযানীকে নিয়েই পালাবেন তিনি। প্রতিবেদন অনুযায়ী পালানোর রুট ম্যাপও ঠিক হয় ওই বৈঠকেই। সিবিআই এর আরও দাবি, এই পরিকল্পনা মতেই 5 এবং 6 এপ্রিল 2 দফায় 2টি গাড়িতে করে 500 কোটি টাকা নিজাম প্যালেসে পৌঁছে দেন সুদীপ্ত সেন। সেই টাকা প্রাক্তন তৃণমূল নেতা আসিফ খান মারফত পাঠানো হয় উত্তরপ্রদেশ এবং ওড়িশায়। 9 তারিখ নিরুদ্দেশ হন সারদা কর্ণধার, কিন্তু তার সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দেয় আমানতকারীদের বিক্ষোভ, যার জেরে তাকে ধরতে উদ্যত হয় পুলিশ। শুরু হয় সারদা কর্ণধারের ফোন ট্যাপ করা। প্রতিবেদন অনুযায়ী পুলিশের কাছ থেকে পাওয়া এই সংক্রান্ত তথ্য থেকেই সিবিআই জানতে পেরেছে 9 থেকে 23 এপ্রিল মোট 86 বার সুদীপ্তর সঙ্গে ওই শীর্ষ তৃণমূল নেতার কথা হয়। অথচ এই সুদীপ্তর নাগাল পেতেই তখন হন্যে হয়ে ঘুরছে রাজ্য পুলিশ। অবশেষে সারদার এক মহিলা হিসাবরক্ষককে ফোনের সূত্র ধরেই সুদীপ্ত সেনের অবস্থান সম্পর্কে আঁচ পায় পুলিশ। কাজটা আরও সহজ হয়ে যায় সুদীপ্ত এবং দেবযানীর পরিজনদের ফোন ট্যাপ করায়। শেষমেশ নাগাল মেলে সারদা কেলেঙ্কারির নায়কের। আর এই ফোনের সূত্র ধরেই এবার তদন্তের ফাঁসে তৃণমূলের ওই সর্বভারতীয় নেতা। এবিপি আনন্দ। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। অসীমবাবু, এই রাজ্য সরকার বারবার দাবি করে যে সুদীপ্ত সেনকে তারাই গ্রেফতার করেছে। শাসক দলের এত বড় নেতা, তার তো প্রথম কাজ ছিল পুলিশকে জানানো। পুলিশকে জানাবেন যে এই মুহূর্তে সুদীপ্ত সেন কোথায় আছে। সেখানে তিনি ফোন করছেন 14 দিনে 86 বার, দিনে 6 বারেরও বেশি গড়ে, এবং প্রায় মানে বলা যায় যে খোঁজখবর নিচ্ছেন বা কথা বলছেন, অথচ পুলিশ কিছু জানে না। তাদের কল ট্র্যাক করে খুঁজে বের করতে হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে 14 দিনে 86 বার আজকালকার দিনের প্রেমিক প্রেমিকারা হয়তো করে থাকেন, মোবাইল ফোনের সুবিধা অনুযায়ী হয়তো করে থাকেন। এদের মধ্যে এতখানি প্রেমের সম্পর্ক ছিল, যদি এটা সত্য হয়। কল লিস্ট শুরুর দিকে হবে, প্রেম পুরনো হলে আর এতবার হয় না। তা সেক্ষেত্রে হতে পারে, কিন্তু এদের হিসেব অনুযায়ী যা দেখা যাচ্ছে 14 দিনে 86 বার নিশ্চয়ই কোনো বিশেষ কারণেতে এখান থেকে কোনো এক সর্বভারতীয় নেতা বারংবার সুদীপ্ত সেনকে ফোন করে গেছেন। সেইটার ব্যাপারে ইতিপূর্বে আসিফ খান কিছু কথা বলেছিলেন, কিন্তু আসিফ খান যেহেতু হ্যাবিচুয়াল চিটার, তথাকথিত বিধাননগর পুলিশ কমিশনারেট অনুযায়ী আমি তার কথাও বিশ্বাসযোগ্য ধরে নিচ্ছি না। কিন্তু আমার যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন তিনি গিয়ে ধরে নিয়ে এসছেন তার পুলিশ পাঠিয়ে, তো 14 দিনে যদি 86 বার ফোন করা হয়ে থাকে, 14 দিনের প্রথম দিন অর্থাৎ 9 তারিখে কেন ট্র্যাকিং করা হয়নি, বা সর্বভারতীয় ফোনের সর্বভারতীয় নেতা যিনি আছেন তার উচিত ছিল মাননীয় মুখ্যমন্ত্রীকে জানানো এবং গ্রেপ্তারের ব্যবস্থা করা, তিনি সেটা কেন করেননি? অথবা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই সর্বভারতীয় নেতার কি আদৌ কোনো সম্পর্ক ছিল না? এবং যে প্রসঙ্গটা উঠে আসছে বারবার করে যে 500 কোটি টাকা 2টো গাড়ি করে পৌঁছে দেওয়া হয়েছে, কিংবা দলীয় স্তরে বিষয়টা জানাজানি হলো, প্রশাসনিক স্তরে সেটা ক্যারেট হয়নি। সেটি অবাক লাগছে দলীয় স্তরেতে। প্রথমত হচ্ছে, আমি যতদূর যে সর্বভারতীয় নেতার নাম আকারে ইঙ্গিতে উঠে আসছে, তিনি মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ, এবং প্রত্যেকটা বিষয় আমি যতটুকু আগের ইতিহাস জানি, নিজুরা হয়তো কিছুটা বলতে পারবেন, যে তাদের দুজনের মধ্যে সম্পর্ক এমনই যে একে অপরের সব কথা জানেন
এরকম জানি আমরা জানি, নিজেরা হয়তো জানে। তো তিনি এত কথা জানেন, অথচ 86 বার ফোন হয়েছে, সেই সর্বভারতীয় নেতা করেছেন, আমার মাননীয় মুখ্যমন্ত্রী কিছুই জানেন না, হঠাৎ করে তিনি উদ্ধার করে নিয়ে চলে এলেন। এটা যেন কিরকম একটা অলিক গল্প বলে আমার মনে হয়। আপনি বলছেন অবিশ্বাস্য, আমি দর্শকদের দেখাবো এইবার একেবারে রিয়েল লাইফ পলিটিক্সে আমরা ফিরি। শীতকালীন অধিবেশন সংসদের শেষ হলো। অনেকে বলছেন তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে যারা ওয়াকিবহাল, তাদের মতে এই শীতকালীন অধিবেশনে একজনের পতন হলে অন্য আরেকজনের উত্থান হয়েছে। উত্থান যার হয়েছে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কিছুটা রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন, আর পতন হয়েছে মুকুল রায়ের। তৃণমূল ঘনিষ্ঠ মহলের অবশ্য এমনটাই দাবি। দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানের সঙ্গে সঙ্গে তৃণমূলের অন্দরে কি ক্রমেই আরো কোণঠাসা হয়ে পড়ছেন মুকুল রায়? কয়েক মাস আগেও রাজধানীতে তৃণমূলের যে কোনো কর্মসূচিতে সবার আগে দেখা যেত মুকুল রায়কে, কিন্তু সংসদের এই অধিবেশনে আগাগোড়াই তিনি ছিলেন নিষ্প্রভ, পেছনের সারিতে। দলনেত্রীর নির্দেশে কেন্দ্রের বিজেপি সরকারকে চাপে রাখতে সংসদের বাইরে তৃণমূলের অবস্থান বিক্ষোভে অনেক সময়ই চোখে পড়েনি মুকুল রায়কে। আর যখন তাকে খুঁজে পেয়েছে ক্যামেরা, তখন তিনি পেছনের সারিতে এক কোণে। কিন্তু মুকুল রায় তো তৃণমূলের সংসদীয় দলনেতা, তিনি কেন পেছনে থাকবেন? একসময় তো দিল্লির রাজনীতিতে তৃণমূলের তরফে সংসদের ভেতরে বাইরে সবচেয়ে সক্রিয় থাকতেন এই মুকুল রায়। তাহলে তাঁর এই পেছনে থাকার নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে যন্তর মন্তরের সবার পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যত সামনে আসছেন ততই পিছিয়ে যাচ্ছেন মুকুল রায়। রাজ্যসভায় এখন মুকুলের জায়গা নিয়েছেন ডেরেক ওব্রায়েন, লোকসভায় অভিষেক, সুদীপ, কল্যাণরা, এদের সবার মাঝে থেকেও নেই মুকুল রায়। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরেও দেখা গিয়েছে এক ছবি। অনেকে বলছেন সম্ভবত নিজের বিশ্বস্ত সেনাপতির সঙ্গে দূরত্ব তৈরি করেছেন নেত্রী নিজেও। একসময় কলকাতা হোক বা দিল্লি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ার সঙ্গে ছিলেন মুকুল রায়, এখন সেই ছায়া নেতৃত্ব থেকে দূরে। সম্প্রতি দিল্লিতে রাষ্ট্রপতিকে দেখতে হাসপাতালে যান মমতা, সঙ্গে ভাইপো অভিষেক এবং ডেরেক, নেই মুকুল। আবার একই দিনে কলকাতায় ফিরলেও সকালে বিমানে মুকুল রায়, দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো মুকুল নিষ্প্রভ থাকলেও তৃণমূল নেতৃত্ব কিন্তু তার সাংসদদের পারফরমেন্সে বেজায় খুশি। শুধু সংসদেই মুকুলের এই ছবি নয়, একসময় অন্যান্য দলের সঙ্গে সম্পর্ক রক্ষার যে গুরু দায়িত্ব তিনি পালন করতেন, এখন তাও হাতছাড়া হওয়ার জোগাড়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী চেন্নাইয়ে ভাইকোর ডাকা বিক্ষোভ কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে পাঠিয়েছেন। এ প্রসঙ্গে মুকুলের প্রতিক্রিয়া, আমি আর দলের মুখপাত্র নই, পার্থকে প্রশ্ন করুন, ওকে এখন জাতীয় ক্ষেত্রেও তুলে ধরা হচ্ছে। সব মিলে তৃণমূল সংগঠনের প্রাণভোমরা বলে পরিচিত মুকুল রায়ের বর্তমান অবস্থা কিন্তু রাজনৈতিক মহলে জোর জল্পনা উস্কে দিচ্ছে। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। তন্ময়বাবু, মুকুল রায়ের ক্ষমতা যদি সত্যি খর্ব হয়, সেখানে যদি একটা সচেতন দূরত্ব তৈরির চেষ্টা হয়, তৃণমূল বলতেই পারে যে দুর্নীতিটা তৃণমূল কংগ্রেসের একটা বিচ্ছিন্ন ঘটনা, এইভাবে দলকে, নেত্রীকে জড়ানোর কোনো যৌক্তিকতা নেই। না, তৃণমূল তো কোনো দুর্নীতি স্বীকার করে না। এমনিতে প্রকৃতির নিয়মে জানুয়ারির শেষে মুকুল ঝরে, এখন একটু আগে ঝরবে কি পরে ঝরবে বোঝা যাচ্ছে না। কিন্তু সারদা কাণ্ডে কথা বলা বাহুল্য যে তৃণমূলের সঙ্গে সারদার যোগটা ছিল ডাইরেক্ট, প্রত্যক্ষ। আর এখন বোঝা যাচ্ছে যে সুদীপ্ত সেনের অ্যাবসকন্ডেড পিরিয়ডে তৃণমূলের সঙ্গে সুদীপ্ত সেনের একটা হটলাইন কানেকশন ছিল। আজকের আনন্দবাজার পত্রিকা যে তৃণমূলের পুলিশ তো সুদীপ্ত সেনকে খুঁজছিল তো বটেই, এবং সেই যে খুঁজছিল এবং পরবর্তীকালে সেই খোঁজার পরিণতিতে যে এসআইটি গঠিত হয়েছিল, আমি ইতিপূর্বে বহুবার বলেছি, আবার উচ্চারণ করছি, ওটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম না, ওটা সাপ্রেশন অফ ইনফরমেশন টিম হয়েছিল। এবং সিবিআইকে বোধহয় ভবিষ্যতে সাপ্রেশন অফ ইনফরমেশন টিম কি কি তথ্য সাপ্রেস করতে পারলো তার তদন্তের কাজেও হয়তো হাত দিতে হবে। কথাটা খুব স্পষ্ট সুমন, কেলেঙ্কারি আমাদের দেশে কোনো নতুন ঘটনা না, কেলেঙ্কারি অনেক হয়েছে। সারদার মুখ থুবড়ে পড়ার সঙ্গে অন্য যে কোনো চিটফান্ডের মুখ থুবড়ে পড়ার পার্থক্য কি? যে মানুষ বুঝলেন আমি প্রতারিত, সেই মানুষ প্রতারিত এটা উপলব্ধি করবার পরে প্রথম গেলেন কোথায়? প্রথম মিছিলটা গেল হচ্ছে তৃণমূল ভবন অভিমুখে, তারপর গেলেন কোথায়? তারপর গেলেন হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়িতে। এখন আমার ঠাকুমা বলতো, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না।
এখন 500 কোটির ঠেলা তো যে সে ঠেলা না, 500 কোটির ঠেলা একটু বড় ঠেলা। এখন সেই ঠেলার একটা সামান্য ছোট্ট নমুনা আমি দর্শকদের জানবার জন্য তোমার মাধ্যমে উপস্থিত করব। তৃণমূলের এক সর্বভারতীয় নেতার বিধায়ক ছেলে, তার উদ্যোগে একটি রক্তদান শিবির সংগঠিত হয়েছে। ইদানিংকালে অনেক ক্লাব সংগঠন রক্তদান শিবিরে যারা রক্ত দেয় তাদেরকে গিফট দেয়। এই নির্দিষ্ট রক্তদান শিবির উত্তর 24 পরগনা জেলার একেবারে শেষ প্রান্তে যা সংগঠিত হয়েছিল, সেখানে রক্তদাতাদের গিফট দেওয়া হয়েছিল স্যামসাং এর মোবাইল ফোন। স্বাভাবিকভাবে যেটা ভাবতে একটু অসুবিধা হয় যে রক্তদান শিবিরের গিফট হচ্ছে স্যামসাং এর মোবাইল ফোন। কেন এটা মানে আপনার কোনো স্পেসিফিক ইনফরমেশন আছে যে টাকার সোর্স ইত্যাদি নিয়ে? কেউ বলতেই পারেন যে কোনো, আমি তো সেটাই জানতে চাইছি যে টাকার সোর্স কোন জায়গায় পৌঁছারা দিয়েছে, তাহলে বড় স্পন্সর এসছে। এবার এই বড় স্পন্সরটা কে? এই বড় স্পন্সরটা কে খুঁজতে গিয়ে যদি দেখা যায় যে সারদা কাণ্ডের এই যে সংযোগ, সেই সংযোগের সঙ্গে সুদীপ্ত সেনের অন্তর্ধানের ঠিক আগে 500 কোটি টাকার লেনদেনের সংযোগ হয়ে যাচ্ছে, এবং সেই টাকা উত্তরপ্রদেশে যাচ্ছে, বিহারে যাচ্ছে, ঝাড়খণ্ডে যাচ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, উত্তর 24 পরগনায় যাচ্ছে, নদিয়ায় যাচ্ছে, ওড়িশায় যাচ্ছে, কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে না আমি জানি না। তবে পঞ্চপাণ্ডব 14 বছর বনবাসে গেছিল। পঞ্চপাণ্ডবের পক্ষের লোক বিদুর, সেও বোধহয় 86 বার পঞ্চপাণ্ডবকে বনবাসের সময় যোগাযোগ রক্ষা করতে পারেনি। এরা তাও পারে। তখন মোবাইল ফোন ছিল না। হ্যাঁ, সমীর বাবু কি বলবেন যে সরাসরি শাসক দল এবং এখনো পর্যন্ত কিন্তু শাসক দলের নেতা মন্ত্রীদের নামই সবথেকে বেশিবার আসছে সংখ্যার বিচারে, কোনো সন্দেহের অবকাশ নেই। আপনারা জানেন যে সারদার জন্ম, আমি বারবার এখানে এসে বলেছি আপনার চ্যানেলে, সিপিএম এর আমলে, সিপিএম এর আমলে তো জন্মদাতা যেখানে সিপিএম, আজকে সেই সিপিএম এর লোকেরাই যাচ্ছে পিএম এর সঙ্গে দেখা করতে। অর্থাৎ সিবিআই নিরপেক্ষ কতটা আমার প্রশ্ন, তার কারণ সিবিআই এর আগের যা কাজ, আমরা নোবেল চুরি থেকে শুরু করে অসীমা পাত্র ধনেখালির ঘটনাও আমরা জানি সিবিআই কি করতে পেরেছে। আমরা খুব সৌভাগ্যবান হব যদি সিবিআই আজকে যাদেরকে ধরছে যদি দোষী প্রমাণিত না করতে পারে, সেই দিন আজকে উপস্থিত যারা আছেন তারা কি বলবেন আমি জানি না। তবে সিবিআই এটুকু বলবে, নিশ্চিত সেটা হবে না, আমি নিশ্চিত যে যারা অভিযুক্ত তারা অপরাধী প্রমাণিত হবে না, আপনি নিশ্চিত? বেছে বেছে তৃণমূলের লোকেরা কেন, আর যারা জন্মদাতা তাদের আনন্দবাজার পত্রিকাতেই তাদের দেখা গেছে যে সিপিএম এর সময়ে কত সারদা টাকা 900, কিন্তু আনন্দবাজার তাদের একজনও ধরা পড়বে না। আনন্দবাজার পত্রিকাতেই দেখা গেছে যে যখন তৃণমূল সরকার এলো তখন সারদার যে অর্থটা সারদা সংগ্রহ করলো, সেই বাজার থেকে সংগ্রহিত অর্থ একবার দ্বিগুণ একবার চতুর্গুণ। না না, সেটা তো পরিমাণের দিক থেকে বলছেন যে চতুর্গুণ, কিন্তু এটা আমি বলছি এক গুণ হলেও 2001 থেকে 2010 সিবিআই কেন এই পর্যায়গুলো বলছে, এই পর্যায়ে তদন্ত কেন করছেন? 2009 সালে নতুন রেলমন্ত্রী পেয়েছিলাম, সারদা মেল বিষ্ণুপুর থেকে মিডল্যান্ড পার্ক পর্যন্ত প্রসারিত হয়েছিল। তারপরে নতুন রেলমন্ত্রীর উন্নয়নের দিশায় সারদা মেল মিডল্যান্ড পার্ক থেকে তৃণমূল ভবন হয়ে হরিশ চ্যাটার্জি স্ট্রিট পর্যন্ত পৌঁছে গিয়ে 83 কিলোমিটার থেকে বেড়ে 446 কিলোমিটার, মানে কিলোমিটারটাকে টাকা ধরতে হবে কোটি টাকায়, তারপরে 849 কিলোমিটার মানে কোটি টাকা, তারপরে 733 কিলোমিটার মানে কোটি টাকা হয়ে হঠাৎ মুখ তুলে না না সিবিআই কিন্তু তৃণমূলের দিকে আঙুলটা তুলছে। এক্স্যাক্টলি এই ফিগারই আনন্দবাজারে আপনি করছিলেন। এরা আজকে শাক দিয়ে মাছ ধরতে যাচ্ছে, এরা বেসিক্যালি সিপিএম যে যুধিষ্ঠির মানে যুধিষ্ঠিরের মতন যে কাজ করছে আসলে আসলে দুর্যোধন, একবারে দুর্যোধন, উচিত দুর্যোধনের খুঁজে বের করে আর রাম এক না হয়ে অনুরোধ করব যে যারা দোষী প্রকৃত দোষীদেরকেই ধরা হোক। সিপিএম সেই দাবি বারবার প্রকৃত দোষী। আমি দুটো ব্যাপারে জবাব দেবো। প্রথমে অসীমবাবুর একটা প্রশ্নের জবাব দেবো। দুবার উনি উল্লেখ করলেন রিজুরা ভালো জানে আমাদের সঙ্গে সংগত করার আগে তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে সংগত করে, সুতরাং ওনারও না জানার অসীমদাকে এটা আমার রিপ্লাই, প্রথম রিপ্লাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দুর্যোধন এবং কথাটা বলা হচ্ছে, যুধিষ্ঠিরের কথা বলা হচ্ছে,
আমার একটা খুব সিম্পল প্রশ্ন, আজকে যে কল রেকর্ডস এর কথা বলা হয়েছে, আজকে এই কল রেকর্ডস থেকে সিবিআই আর একটা বিউটিফুল কথা উনি বললেন সিবিআই কাজ করেনি নোবেল চুরির ক্ষেত্রে, সিবিআই কাজ করেনি অসীমা পাত্রর ক্ষেত্রে, দুটো ক্ষেত্রেই আশা করি কয়লা কেলেঙ্কারিটাতে কাজ করবে, নিশ্চয়ই করুক, আমাদের কোনো অসুবিধা নেই তাতে, তার জন্য কংগ্রেস রাস্তায় নামবে না, তার জন্য কংগ্রেস রাস্তায় নামবে না, কিন্তু এটাও আপনাদের মনে রাখা উচিত এই সিবিআই কে হাতিয়ার করে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিল, এই সিবিআই দারুণ কাজ করেছে, সিবিআই কোনো রিপোর্ট দেয়নি যে প্রকৃত খুনি কারা, এখনো পর্যন্ত রিপোর্ট জ্ঞানেশ্বরী কাণ্ডে পাওয়া যায়নি, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আপনি রিপোর্টটা দেখেছেন? সম্পূর্ণ প্রত্যেকটা নাম মাওবাদীদের, প্রত্যেকটা নাম বলা হয়েছে। কি বলছে আপনাদের তার বেসিসে আমি আপনাদের ইউপিএ সরকারের সিপিএম তাদেরকে চালনা করতো কংগ্রেসের সিবিআই। আপনি এটা বলবেন না সমীর বাবু, ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেসের দিক থেকে রিজয়েন্ডার খেয়ে যাবেন। কেন জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউ আছে এবিপি আনন্দের আর্কাইভে, যে জ্ঞানেশ্বরীর তদন্ত কত ভালো এবং কজন যারা ধরা পড়েছে সিবিআই যাদের নাম দিয়েছে তারা মাওবাদী। আপনি বললে চালিয়েও দিতে পারি, সময় দিলে আমায়। এটা বলবেন না, রিজয়েন্ডার খেয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউ, আমি কেন বলছি জানেন তো, বিজেপি সিদ্ধান্ত এসে বলছে আপনার আপনারা জানেন যে এই শীতে এখন মোটামুটি এই বছরে, সমীর বাবু প্লিজ, এই বছরের প্রায় শেষ হতে চলল ক্রিসমাস ইভ, সান্টা ক্লসের সময়। সুখের একটা সময় ছিল যখন মহাকরণে রাইটার্স বিল্ডিং এ রাজ্য সরকারের কার্যালয় ছিল, মূল কার্যালয় ছিল, এবং সেখানে একজন সান্টা ক্লস, এক প্রবীণ চিত্রশিল্পী সান্টা ক্লস সেজে উপস্থিত হয়েছিলেন একেবারে খাস মহলে। তার সঙ্গে টুপি পরিয়ে দিয়েছিলেন কে জানি না, সেই টুপি প্রতীকী অর্থে না সত্যি সত্যি, অন্তত ফুটেজে সত্যি সত্যি দেখা গেছে, তার নাম কুণাল ঘোষ, আর সান্টা ক্লস শিল্পী শুভা প্রসন্ন। দেখুন সুখের সে সময়। সালটা 2013, বড়দিনও ছিল, সান্টা ক্লজও। মাঝে কেটেছে একটা বছর, ফের দরজায় বড়দিন, কিন্তু দেখা নেই স্যান্টার। বিরোধীদের অনেকেই কটাক্ষ করে বলছেন স্লেজ গাড়ি ছেড়ে স্যান্টা এখন শীত ঘুমে। অনেকে আবার বলছেন এ ঘুম শীতের ভয় নয়, শারদার আতঙ্কে। তবে কারণ যাই হোক, এবারের বড়দিন আপাতত সান্টা ক্লজহীন। শুধু কি তাই, রং হারিয়েছে সান্টা ক্লজের সুখী পরিবারও। কেক, মিষ্টি, আনন্দ, আড্ডা, কি ছিল না সেই পরিবারে? আজ এর কোথায় কি? কুণাল এখন জেলে, স্যান্টা অন্তরালে। মুখ্যমন্ত্রীর মন খারাপ মদন মিত্রর গ্রেফতারিতে, আর তাই এবার হ্যাপি নিউ ইয়ারে হ্যাপি ফ্যামিলিটার সেই ছবিটা আর দেখা যাবে না। তবে দেখা না মিললেও স্যান্টার কাছে আবদার করতে কিন্তু ছাড়ছেন না তৃণমূল সাংসদরা। যে তাপস পালের ধর্ষণের হুমকি ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল, সেই তৃণমূল সাংসদ মহিলাদের শান্তি কামনা করছেন। ভারতবর্ষ থেকে পৃথিবীর প্রত্যেকটি মানুষ, মা বোন থেকে আরম্ভ করে সবাই যেন সুন্দর থাকে। আমি একটা মানুষ, যদি কোনো ভুল করে থাকি সে ভুলগুলো যেন মানুষ ক্ষমা করেন। হাওড়া তৃণমূল সাংসদের আবার অন্য আবদার। একটাই চাওয়ার আছে যে ভারতবর্ষ ফুটবলে ওয়ার্ল্ড কাপ খেলছে এবং ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হচ্ছে, আমি যেন আমার জীবিত অবস্থাটা দেখতে পাই। বিরোধীরা অবশ্য স্যান্টার কাছে আবদারেও তৃণমূলকে চাপে ফেলতে চাইছে। এই মুহূর্তে সান্তা ক্লজ বিপদের মধ্যে রয়েছেন, তবু যদি চাইতে হয়, মানে পশ্চিমবঙ্গে তো কোটি কোটি লোক পথে বসেছে, লক্ষ লক্ষ লোকের কোটি কোটি টাকা সরকার চুরি করে নিয়েছে, এই লোকেদের টাকা ফেরত হোক, আর এই টাকা যারা চুরি করেছে তাদের শাস্তি হোক। নানা মুনি, নানা চাওয়া, সবারই আশা সান্টা ক্লজ শুনবেন। ঘুমানোর সময় মোজায় রেখে দিয়ে যাবেন উপহার। কেউ কেউ অবশ্য ব্যঙ্গের সুরে বলছেন তাতে সিবিআই এর নোটিশ না থাকলেই হলো। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। আশা করি এইটুকু রসিকতার স্বাধীনতা আমার অতিথিরা আমাদের দেবেন। কিন্তু একদম শেষে আমরা পৌঁছে গেছি। এই অনুষ্ঠানের শেষে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেখাতে চাইব। দেবযানী মুখোপাধ্যায়, এই সিবিআই এবং ইডির তদন্তের অত্যন্ত কেন্দ্রীয় চরিত্র। সুদীপ্ত সেনের পরেই যার নাম আসে তিনি দেবযানী মুখোপাধ্যায়। সুদীপ্ত সেন যখন কাশ্মীরে যাচ্ছিলেন তখন রুট কি ছিল, কিভাবে ইনভলভ ছিলেন দেবযানী? এক্সক্লুসিভ রিপোর্ট এবিপি আনন্দের হাতে।
প্রতারণা সামনে চলে আসার পরই গা ঢাকা দিয়েছিলেন সুদীপ্ত সেন। সঙ্গী ছিলেন দেবযানী মুখোপাধ্যায় এবং অরবিন্দ চৌহান। নানা রাজ্য ঘুরে শেষ পর্যন্ত কাশ্মীরের সোনমার্গ, সেখানেই গ্রেফতার। এই যাত্রাপথের বিস্তারিত বর্ণনা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে দিয়েছেন দেবযানী। সূত্রের খবর, বয়ানে তিনি দাবি করেছেন গত বছর অর্থাৎ 2013-র 12ই এপ্রিল তাকে বৈঠকের জন্য দিল্লি যাওয়ার নির্দেশ দেন সুদীপ্ত সেন, কিন্তু তারপরই ফোন করে বলেন দিল্লি নয়, 11 তারিখ রাঁচিতে পৌঁছতে হবে। দেবযানীর দাবি, সেই মতো 11 তারিখ তিনি কলকাতা থেকে রাঁচির জন্য বিমান ধরেন, কিন্তু আবহাওয়া খারাপ থাকায় বিমান কলকাতায় ফিরে আসে। এরপর বিমানে 12 তারিখ দিল্লি পৌঁছন দেবযানী। দেবযানীর দাবি, দিল্লিতে বিকাশপুরীর একটি হোটেলে ওঠেন তারা। এরপর 13 তারিখ গাড়িতে দেরাদুনে পৌঁছন সুদীপ্ত, দেবযানী ও অরবিন্দ চৌহান। 14 তারিখ হরিদ্বার পৌঁছন 3 জনে। এরপর 15 তারিখ হরিদ্বারে পুজো দেন সুদীপ্ত, দেবযানী, অরবিন্দ। দেবযানীর বয়ান অনুযায়ী এরপর জিম করবেট ন্যাশনাল পার্কে যান তারা। সেখানে একটি বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। 16 তারিখ সেখান থেকে 3 জনে গাড়িতে হলদোয়ানি পৌঁছন। দেবযানীর দাবি, 16 তারিখ রাত 3টে নাগাদ আচমকাই তাঁর হোটেলের ঘরের দরজায় টোকা পড়ে। তিনি দেখেন সুদীপ্ত সেন দাঁড়িয়ে। দেবযানীর দাবি, সুদীপ্ত তাকে বলেন এখনই বেরিয়ে পড়তে হবে। সেই মতো 4টে নাগাদ গাড়িতে নেপালের উদ্দেশ্যে রওনা দেন তারা। 17 তারিখ তারা পৌঁছন নেপালের গদগড়িতে। দেবযানীর বয়ান অনুযায়ী 18 তারিখ তিনি তার মাকে ফোন করে জানতে পারেন কলকাতায় গন্ডগোল শুরু হয়েছে, সারদার অফিস সিল করে দেওয়া হয়েছে। এই সময় সুদীপ্ত তাকে বলেন তারা 15 দিন কাঠমান্ডুতেই থাকবেন, কিন্তু এরপর সেই দিনই গাড়িতে করে রওনা দেন 3 জন। 18 তারিখ উত্তরপ্রদেশের রুদ্রপুরে পৌঁছন সুদীপ্ত, দেবযানী ও অরবিন্দ চৌহান। দেবযানীর দাবি, এখান থেকেই সুদীপ্ত কলকাতায় তাঁর আইনজীবীকে ফোন করেন এবং জানতে পারেন মুখ্যমন্ত্রী তাঁর গ্রেফতারের নির্দেশ দিয়েছেন এবং তিনি উত্তরপ্রদেশে আছেন বলে জানিয়েছেন। বয়ানে দেবযানীর দাবি অনুযায়ী এরপর 19 তারিখই উত্তরপ্রদেশ থেকে গাড়িতে হরিয়ানার সোনপথে পৌঁছন তারা। সেখান থেকে পঞ্জাবের কিরতপুরে। আরও একবার জায়গা বদলে 20 তারিখ হিমাচল প্রদেশের কুলুতে পৌঁছন সুদীপ্ত, দেবযানী ও অরবিন্দ। দেবযানীর দাবি, 21 তারিখ তাকে সুদীপ্ত বলেন লাদাখ যাবেন, কিন্তু রাস্তা খারাপ থাকায় পাঠানকোট হয়ে জম্মু পৌঁছন। রাতে উধমপুরে থাকেন তারা। ইডিকে দেওয়া বয়ানে দেবযানী দাবি করেছেন 21শে এপ্রিল তিনি সুদীপ্ত ও অরবিন্দের কথোপকথন থেকে জানতে পারেন তারা পাক অধিকৃত কাশ্মীরে যাওয়ার ছক কষছেন। এর পরের দিন অর্থাৎ 22 তারিখ সোনমার্গে পৌঁছন 3 জনে। 23 তারিখ পুলিশ সোনমার্গ থেকে 3 জনকেই গ্রেফতার করে। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। আমার আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, তার আগে দেখে নেব আমার এই পর্বের অতিথিরা কে কি বললেন। একজন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। শুভরাত্রি। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, বি অ্যামেজিংলি স্মার্ট। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, a super specialty hospital with trauma care and heart institute, প্রিয় গোপাল বিশ্ব, MG Road, বড় বাজার, ট্রায়াঙ্গুলার, DPS North, কলকাতা। Admissions open for pre-nursery to class 8. প্রান্তিক পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার ব্রহ্মাস্ত্র এবং দ্য সুমিস, ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যান।